প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় একাদশ জীব প্রযুক্তি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে: জীব প্রযুক্তি কি, এর প্রয়োগ ক্ষেত্রসমূহ; জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি, এতে ব্যবহৃত বিভিন্ন টুলস বা হাতিয়ার; রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপসমূহ বর্ণনা করতে পারবে। প্রথমেই আসো জীব প্রযুক্তির সংজ্ঞায়। এই যে জীব প্রযুক্তি, এটি জীববিজ্ঞানের একটি আধুনিক ও প্রয়োগমুখী শাখা, এবং এই শব্দটি থেকেই সহজেই বোঝা যাচ্ছে যে প্রযুক্তিতে যখন জীবকে মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, তাই কিন্তু জীব প্রযুক্তি। কিন্তু প্রাচীনকালে মানুষের যখন টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা ছিল না, ফার্মেন্টেশন কি তাও মানুষ জানতো না, তখনও আমরা দেখি যে প্রযুক্তি মানুষ অণুজীবকে ব্যবহার করেছে তাদের নিজেদের প্রয়োজনে। যেমন ব্যাকটেরিয়া থেকে দুধ, দই এবং পনির তৈরি করেছে। ইস্ট, বলতো এটা কি? এটা একটা ছত্রাক। এই ছত্রাক দিয়ে অ্যালকোহল, বিয়ার, মদ, রুটি এইগুলি তৈরি করার কাজে ইস্টকে তারা ব্যবহার করেছে। কিন্তু সভ্যতা ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আজ জৈব প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক একটি প্রযুক্তিতে রূপ নিয়েছে। এই যে আজকের করোনা ভাইরাস, সেইটা নিয়ে যে গবেষণা চলছে, বিজ্ঞানীরা যে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছেন, এমনকি করোনা রোগী শনাক্তকরণে যে পিসিআর মেশিন ব্যবহৃত হচ্ছে, সবই কিন্তু জৈব প্রযুক্তির অংশ। তাহলে সংজ্ঞাটি আবার তোমরা দেখে নাও: বিজ্ঞান ভিত্তিক ও কৌশলগত মূলনীতি ব্যবহার করে জৈব উপকরণ দ্বারা প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন এবং সেবামূলক কাজই হলো জৈব প্রযুক্তি। এখানে জৈব প্রযুক্তির চারটি উল্লেখযোগ্য প্রয়োগ ক্ষেত্র দেখানো হয়েছে। দেখো, গ্রিন কালার যেটা, সেটা হলো কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ নিয়ে আলোচনা, তাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি। তেমনি শিল্পক্ষেত্রে আলোচনা হলে তাকে বলে হোয়াইট, চিকিৎসা ক্ষেত্রে হলে রেড, এবং জলীয় বা সামুদ্রিক ক্ষেত্রে বায়োটেকনোলজির আলোচনাকে বলে ব্লু বায়োটেকনোলজি। এখানে তোমরা বায়োটেকনোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছ। যেমন এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজিকে প্রয়োগ করে উন্নত জাতের উদ্ভিদ তৈরি, ফিশিকালচার বা মৎস্য শিল্পে, পোল্ট্রিতে, ভ্যাকসিন উৎপাদনে, ট্রানজেনিক অ্যানিমেল তৈরিতে, মেডিসিন উৎপাদনে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরিতে এবং ড্রাগ ডেলিভারিতে। অর্থাৎ আমাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে যে জিনিসগুলি জড়িয়ে আছে, সবকিছুতেই বায়োটেকনোলজির অবদান রয়েছে। আজ আমার আলোচনার মূল বিষয় কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখানে তোমরা একটি সেল বা কোষের ছবি দেখতে পাচ্ছ। এটা হলো তার নিউক্লিয়াস মাঝখানে, এবং তার ভিতরে লাল রঙের এগুলি হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যেই আছে হলো জিনস বা জিন। এই জিন কি করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং জিনকে বলা হয় বংশগতির একক, ধারক বা বাহক। জিনকে আমরা অন্যভাবেও বলতে পারি, জিন হলো আসলে ডিএনএ খণ্ডাণু বা অংশ, যার মধ্যে থাকে নিউক্লিওটাইডস। এখন একটি জীবের এই ডিএনএর মধ্যে যদি বাহির থেকে অন্য একটি ডিএনএ এনে জুড়ে দেওয়া হয়, অর্থাৎ সংযুক্ত করা হয়, তখন কি হবে? তার এই জেনেটিক ডিএনএর পরিবর্তন হবে এবং সে নতুন ধরনের একটি ডিএনএ তৈরি হবে, যাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ বা সংকর ডিএনএ। এবং যে প্রযুক্তি ব্যবহার করে এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়, তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সংজ্ঞাটি দেখে নাও। যে কৌশলের মাধ্যমে কোনো সজীব কোষে কাঙ্ক্ষিত নূতন ডিএনএ অণু প্রবেশ করিয়ে কোষের বংশগতীয় উপাদানকে কৃত্রিমভাবে পরিবর্তন করা হয়, তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিও বলা হয় বা আরডিএনএও বলা হয়, আরডিএনএ প্রযুক্তি।
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সূচনাকাল হলো 1972 সালে। জ্যাকসন, সাইমন এবং বার্গ বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন উৎস থেকে ডিএনএ খণ্ডাণু নিয়ে তাদেরকে জুড়ে দেন এবং রিকম্বিনেন্ট ডিএনএ কাজ শুরু করেন। এখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন হাতিয়ার সমূহ অর্থাৎ টুলসগুলি দেখানো হয়েছে। দেখো, 1 নম্বরে আছে টার্গেট ডিএনএ বা প্যাসেঞ্জার ডিএনএ, 2 রেস্ট্রিকশন এনজাইম, 3 ভেক্টর বা বাহক, 4 লাইগেজ এনজাইম এবং 5 হোস্ট বা পোষক। এখানে একটা তোমরা ফুলের ছবি দেখতে পাচ্ছ, এটা হলো ডেফোডিল ফুলের ছবি। এই ডেফোডিল ফুল থেকে বিজ্ঞানীরা বিটা ক্যারোটিন জিন নিয়ে কি করলেন, জেপোনিকা রাইস অর্থাৎ সাধারণ ধানের মধ্যে স্থানান্তর করলেন, করে একটি ভিন্ন ধরনের জেনেটিক্যালি মডিফাইড ধান গোল্ডেন রাইস বা সুপার রাইস আবিষ্কার করলেন। এই যে বিটা ক্যারোটিন জিন, এটা হলো ভিটামিন এ এর প্রিকারসর। তাই এই গোল্ডেন রাইস ভিটামিন এ এর ঘাটতি পূরণ করে। প্রিয় শিক্ষার্থী, আমি টার্গেট ডিএনএ বোঝাতে গিয়ে তোমাদেরকে এই বিটা ক্যারোটিন জিনের উল্লেখ করেছি। তাহলে টার্গেট ডিএনএ কাকে বলে এই সংজ্ঞাটি একটু দেখে নাও। বহিরাগত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডাংশই হলো টার্গেট ডিএনএ, যা এক কোষ থেকে অন্য কোষে বা জীবে স্থানান্তরিত করা হয়। এবং এই স্থানান্তর করে আমরা কি করতে পারি, আমরা উন্নত চরিত্রের উদ্ভিদ, প্রাণী অথবা অণুজীব অথবা অণুজীবীয় অন্য কোনো দ্রব্য যা আমরা তৈরি করতে পারি, যেমন ডেফোডিল ফুলের বিটা ক্যারোটিন জিন, মানুষের ইনসুলিন জিন। 2 নম্বরে দেখো রেস্ট্রিকশন এনজাইম বা আণবিক কাঁচি। এই এনজাইম কি করে, ডিএনএ কে কর্তন করে। তাহলে সংজ্ঞায় কি বলবো, যে যে এনজাইম ডিএনএ অণুকে কর্তন করে তাই হলো রেস্ট্রিকশন এনজাইম। এখানে একটি ডিএনএ রাসায়নিক গঠন দেখতে পাচ্ছ। একটু মনে করো যে ডিএনএ কি, ডিএনএ হলো সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেজ মিলে গঠিত নিউক্লিওটাইডের পলিমার। এবং ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে: অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এবং ডিএনএ দ্বিসূত্রক এবং সূত্র দুইটি একে অপরের এন্টি প্যারালাল। এখন এই ডিএনএ সূত্রের সুগারের মাঝে যে ফসফেট, তা ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে। রেস্ট্রিকশন এনজাইম কি করে, সেই ফসফোডাইএস্টার বন্ডকে কেটে দেয়। এখানে তোমরা ডিএনএ টেমপ্লেটের একটি ছবি দেখতে পাচ্ছ, যে ফসফোডাইএস্টার বন্ড যদি প্রান্তের দিকে কাটে তখন সেই রেস্ট্রিকশন এনজাইমকে বলে এক্সোনিউক্লিয়েস, আর যদি মাঝখানে কাটে তখন তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েস। এই যে এক্সোনিউক্লিয়েস, এটা সাপের ভেনমে পাওয়া যায়, আর এন্ডোনিউক্লিয়েস এটা 3 ধরনের হয়: এন্ডোনিউক্লিয়েস 1, 2, 3। কিন্তু এন্ডোনিউক্লিয়েস 2টাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিজ্ঞানীরা বেশি ব্যবহার করে থাকেন। রেস্ট্রিকশন এনজাইমের কর্তন স্থান। আমি তো বললাম যে রেস্ট্রিকশন এনজাইম কি করে, ফসফোডাইএস্টার বন্ডকে কেটে দেয়। এখন কোন জায়গার মাঝের ফসফোডাইএস্টার বন্ডকে কাটে সেইটা বোঝানোর জন্য আমি একটি ওয়ার্ড এনেছি এখানে। দেখো, MADAM। এটাকে যদি পিছন দিক থেকে পড়ে আসো তাও MADAM, অর্থাৎ একই ধরনের সিকোয়েন্স আছে। প্রথম থেকে শেষ এবং শেষ থেকে আবার প্রথম দিকে ফিরে আসলে যদি একই রকমের অ্যালফাবেটিক সজ্জা থাকে তখন তাকে বলা হয় পেলিন্ড্রোম সিকোয়েন্স। এবং ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেজ আছে এদের মধ্যেও এই ধরনের পেলিন্ড্রোম সিকোয়েন্স দেখা যায়। এই দেখো, এখানে খেয়াল করো, GAATTC, এবং ঠিক তার পরে নিচের স্ট্যান্ডেও আছে GAATTC। এটি হলো একটি পেলিন্ড্রোম সিকোয়েন্স। এবং এই পেলিন্ড্রোম সিকোয়েন্সের এই GA জায়গায় EcoR1 একটি রেস্ট্রিকশন এনজাইম, সে এই জায়গার ফসফোডাইএস্টার বন্ডকে কেটে দেয়। ঠিক এই স্ট্র্যান্ডেরও এই GA এই জায়গায় ফসফোডাইএস্টার বন্ডকে কেটে দেয়। এবং প্রত্যেকটি রেস্ট্রিকশন, এই যে জায়গাটি পেলিন্ড্রোম সিকোয়েন্সের, একে বলে
রেস্ট্রিকশন সাইট। প্রত্যেকটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের আলাদা আলাদা রেস্ট্রিকশন সাইট আছে এবং আলাদা আলাদা কর্তন স্থান আছে। এখন কাটার পর কি হয় খেয়াল করো, এই ধরনের প্রান্ত তৈরি হয়। একে বলা হয় স্টিকি এন্ড বা আঠালো প্রান্ত বা গাঁথন প্রান্ত। প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এনজাইম হলো HindII। 1970 সালে ব্যাকটেরিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থেকে আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যামিল্টন স্মিথ এবং তার সহযোগীরা। প্রিয় শিক্ষার্থী, এই 1970 সালে যখন HindII আবিষ্কৃত হয় তখন থেকেই মূলত রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সূচনা হয়। এখানে তোমরা তিনজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ। ওনারা প্রথম এই রেস্ট্রিকশন এনজাইম HindII আবিষ্কার করেন এবং এই জন্য 1978 সালে ওনারা নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের সংজ্ঞাটি কি? যে সকল এনজাইম ডিএনএ সূত্র দুইটির নিউক্লিওটাইড ক্রমের একটি নির্দিষ্ট স্থান শনাক্ত করে এবং ডিএনএ হতে সেই অংশ কর্তন করে তাকে বলে রেস্ট্রিকশন এনজাইম, যেমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এখানে উৎস সহ কয়েকটি রেস্ট্রিকশন এনজাইম দেখানো হয়েছে। যেমন উৎস হলো অণুজীব এস্কারিসিয়া কলাই, তা থেকে প্রাপ্ত এনজাইম EcoR1, বেসিলাস অ্যামাইলোলিকুইফেসিয়েন্স এবং এই অণুজীব থেকে প্রাপ্ত রেস্ট্রিকশন এনজাইম BAMH1, আর্থোব্যাক্টর লোটিয়াস এবং এ থেকে প্রাপ্ত রেস্ট্রিকশন এনজাইম LO1। খেয়াল করো, এই প্রত্যেকটি অণুজীবী কিন্তু ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া থেকেই আসলে রেস্ট্রিকশন এনজাইমগুলি বিজ্ঞানীরা পৃথকীকরণ করেছেন এবং এ পর্যন্ত 250টি রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়া থেকে শনাক্তকরণ ও পৃথকীকরণ করা সম্ভব হয়েছে। এখানে কর্তন সহ কয়েকটি রেস্ট্রিকশন এনজাইমের দেখানো হয়েছে এবং প্রত্যেকটি রেস্ট্রিকশন এনজাইম এর পেলিন্ড্রোম সিকোয়েন্স ভিন্ন এবং প্রত্যেকটি রেস্ট্রিকশন এনজাইমের রিকগনিশন সাইট ভিন্ন এবং কর্তন স্থানও ভিন্ন। যেমন দেখো, BAMH1 সে এই ধরনের পেলিন্ড্রোম সিকোয়েন্সের যে জায়গায় আছে সেই জায়গায় কর্তন করে বা কেটে দেয়। আবার HindIII AA জায়গায় ফসফোডাইএস্টার বন্ডকে কাটে AA। EcoR1 GA এই ধরনের স্থানে ফসফোডাইএস্টার বন্ডকে কেটে দেয়। ভেক্টর বা বাহক, এটা হলো 3 নাম্বার হাতিয়ার। এই ভেক্টর শব্দ থেকেই আমরা বুঝতে পারি বাহক যে বহন করে, অর্থাৎ যে টার্গেট ডিএনএ কে বহন করে নির্দিষ্ট জিনোমে স্থাপন করে সেই আসলে বাহক। এটাও এক ধরনের ডিএনএ এবং এদের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যার কারণে ওদেরকে এই ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ দেখে দাও। দেখো, প্লাজমিড ভেক্টর, কসমিড ভেক্টর এবং ব্যাকটেরিওফাজ ভেক্টর। এখানে তোমরা একটি ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। এই লাল রঙের এটা হলো তার নিজস্ব জিনোমিক ডিএনএ এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত এই ডিএনএ পাওয়া যায়, যেগুলি এই যে গোল গোল যেগুলি দেখতে পাচ্ছ এগুলি হলো অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ এবং এই অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ কেই বলা হয় প্লাজমিডস। লেডারবার্গ 1952 সালে ইকলাই ব্যাকটেরিয়াতে প্রথমে এই প্লাজমিড সন্ধান পান এবং এই যে ইকলাই ব্যাকটেরিয়া এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও এখানে আরেকটি ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ তোমরা, যার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। এর ভিতরে যে প্লাজমিড তাকে বলা হয় টিআই প্লাজমিড। এই ব্যাকটেরিয়াটাও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্লাজমিডের সংজ্ঞাটি আমরা দেখে নিই। ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত মূল ক্রোমোজোম বহির্ভূত, অর্থাৎ তার নিজস্ব ডিএনএর বাহিরে
অতিরিক্ত ডিএনএ, ক্ষুদ্র দ্বিসূত্রক, এটার সূত্রটা দ্বিসূত্রক, এবং বৃত্তাকার ডিএনএ অণুবিশেষ যা স্বাধীন, স্বপ্রজননক্ষম, অর্থাৎ নিজে নিজেই যে রেপ্লিকেট করতে পারে এবং স্বল্প সংখ্যক জিন ধারণ করে, অর্থাৎ যার মধ্যে খুব কম সংখ্যক জিন আছে তাকেই বলা হয় প্লাজমিড। এটি জৈব প্রযুক্তির একটি অন্যতম হাতিয়ার। প্লাজমিডের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ যে কারণে তাকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু যা স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে, এদের আণবিক ভর খুব কম, এরা অল্প সংখ্যক জিন ধারণ করে এবং রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এদের নির্দিষ্ট স্থান কেটে ফেলা যায়। কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হতে পারে। প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বা মার্কার জিন থাকে। তাছাড়াও প্লাজমিড যে কোনো জীবের মূল জিনোমের সাথে নিজেকে সন্নিবেশিত করতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলির কারণেই প্লাজমিডকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। প্লাজমিডের প্রকারভেদ। প্লাজমিড সাধারণত 3 ধরনের হয়ে থাকে। ফার্টিলিটি প্লাজমিড, যাকে বলে এফ ও এফ ড্যাশ। এই ফার্টিলিটি প্লাজমিড কি করে? ব্যাকটেরিয়াকে কনজুগেশনে সাহায্য করে। রেজিস্ট্যান্ট প্লাজমিডস, রেজিস্ট্যান্ট প্লাজমিডের মধ্যে থাকে হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী জিন, আরেকটি হলো কল প্লাজমিড। কোলিসিন নামক প্রোটিন উৎপাদনকারী জিন থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। প্লাজমিড কিন্তু গবেষণাগারেও কি করা হয়, কনস্ট্রাক্ট করে প্লাজমিড তৈরি করা যায়। যেমন প্রথম কনস্ট্রাক্টেড প্লাজমিড এর নাম হলো PBr322। এটি বলিভার এবং রদ্রিগেজ 1977 সালে প্রথম আবিষ্কার করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ প্লাজমিড সম্পর্কে তোমরা অনেক কিছু জানলে, অর্থাৎ প্লাজমিড ভেক্টর সম্পর্কে। এবার আসো এনজাইম লাইগেজ। লাইগেজ এনজাইম হলো গামের কাজ করে, অর্থাৎ এই যে ফসফো ডাই এস্টার বন্ড, সেইগুলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম আমরা জানি যে কেটে দেয়। আর লাইগেজ এনজাইম ঠিক উল্টো কাজটি করে, অর্থাৎ ওরা কি করে, ফসফোডাই এস্টার বন্ড তৈরি করার মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুইটি ডিএনএ অণুকে জোড়া লাগায়। এটাও কিন্তু এক ব্যাকটেরিয়া থেকেই সংগ্রহ করা হয়েছে, যেমন ই কলাই ব্যাকটেরিয়া থেকে এই লাইগেজ এনজাইম সংগ্রহ করা হয়েছে। হোস্ট বা পোষক। হোস্ট বা পোষক হলো যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যায়, তখন এই রিকম্বিনেন্ট ডিএনএর প্রতিলিপি করে সংখ্যা বৃদ্ধির জন্য একটি অণুজীবের মধ্যে তাকে অনুপ্রবেশ করিয়ে দিতে হয়, আর সেই অণুজীবটাই হলো হোস্ট বা পোষক। পোষক হিসাবে এখানেও ই কলাই ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির হাতিয়ার বা টুলস নিয়ে আলোচনা করেছি। যেহেতু ওই জিনিসগুলি তোমাদের বোঝা হয়ে গেছে, আশা করি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপসমূহ তোমরা খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। ছবিটির দিকে খেয়াল করো। এখানে একটি প্রাণী কোষের ছবি দেখানো হয়েছে। ধরে নিলাম এই প্রাণী কোষের মধ্যে যে ডিএনএ আছে সেইখানেই আমাদের টার্গেট ডিএনএটা আছে। তাহলে প্রথম ধাপ হলো যে টার্গেট ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। তাহলে এই ডিএনএ কে কি করা হয়, কোষ প্রাচীর লাইসিস করে কোষের যে অন্যান্য উপাদান থাকে, লিপিড, শর্করা, প্রোটিন, তা থেকে রাসায়নিক পদ্ধতিতে ডিএনএ কে পৃথক করে আলাদা করা হয়। তাহলে প্রথম ধাপ শেষ। 2 নম্বর ধাপ হলো বাহক নির্বাচন এবং প্লাজমিড পৃথকীকরণ। এখানে বাহক হিসাবে একটি ইকলাই ব্যাকটেরিয়া দেখানো হয়েছে। এই ইকলাই ব্যাকটেরিয়ার প্রাচীরকেও লাইসিস প্রক্রিয়ায় বিদীর্ণ করে তার যে মূল ডিএনএ ও অন্যান্য উপাদান থাকে তা থেকে রাসায়নিক পদ্ধতিতে প্লাজমিডকে পৃথক করা হয়। বর্তমানে সিলিকা কিট ব্যবহার করে এই কাজটি করা হচ্ছে। তাহলে 2 নাম্বার ধাপ হলো যে বাহক নির্বাচন ও
প্লাজমিড পৃথকীকরণ। 3 নম্বর ধাপটি হলো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন। টার্গেট ডিএনএটি যে জিনোমে আছে অর্থাৎ ক্রোমোজোমে আছে সেই জায়গা থেকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম 2 দিয়ে সেটাকে কেটে ফেলা হয়। ঠিক একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই বাহকের প্লাজমিড ডিএনএ কেও কেটে ফেলা হয়। লক্ষ্য করো এখানে যে প্রান্ত তৈরি হয়েছে সেইগুলিকে বলা হয় গাঁথন প্রান্ত বা আঠালো প্রান্ত, এবং প্লাজমিডের যে এই ফাঁকা জায়গা তৈরি হলো সেই ফাঁকা জায়গার মধ্যেই এই টার্গেট ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ কে কি করা হয়, পরবর্তী ধাপে লাইগেজ এনজাইম দিয়ে জুড়ে দেওয়া হয়, অর্থাৎ জোড়া লাগানো হয়। তাহলে পরবর্তী ধাপ হলো লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দেওয়া। লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দেওয়ার পর যে জিনিসটি তৈরি হলো সেটাই আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ এখন তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট ডিএনএ যখন তৈরি হয়ে যায় তখন তাকে একটি হোস্টের ভিতর প্রবেশ করানো হয়। হোস্ট হিসাবে সাধারণত যে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড পৃথকীকরণ বা আইসোলেশন করা হয়েছে ঠিক একই ব্যাকটেরিয়ার মধ্যেই এই প্লাজমিডটিকে ঢুকিয়ে দেওয়া হয়। তো প্লাজমিড সহজে এই ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকে না, সেইখানে ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক দিয়ে সেখানে একটা বিশেষ পরিবেশ তৈরি করা হয়, এবং এই বিশেষ ক্ষেত্র তৈরি করার পরেই এই রিকম্বিনেন্ট ডিএনএটি ব্যাকটেরিয়ার কোষের ভিতরে কি হয়, প্রবেশ করে। যখন প্রবেশ করার পর এই ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এটা লিখে রাখো যে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া কি। এখন এই ট্রান্সফর্মড ব্যাকটেরিয়াকে কি করা হয়, তাহলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির পরের ধাপটি হলো কিন্তু হোস্টে অনুপ্রবেশ, এবং হোস্টে অনুপ্রবেশ করার পর এটাকে এই ব্যাকটেরিয়াকে কালচার করা হয় আবাদ মাধ্যমে। এটার উদ্দেশ্য হলো যেন সে সংখ্যায় দ্রুত বাড়ে, এবং আমরা জানি যে ব্যাকটেরিয়ার একটি কোষ প্রতি 20 মিনিটে তার প্রতিলিপি তৈরি করতে পারে। এখন ব্যাকটেরিয়াটা যখন সংখ্যায় আবাদ মাধ্যমে বৃদ্ধি পাবে, সাথে সাথে তার ভিতরে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড আছে সেইটিও কিন্তু সংখ্যায় বাড়বে। এই অবস্থায় যে সংখ্যা বৃদ্ধি তাকে বলা হয় ক্লোনিং। এই ক্লোনিংটি কিন্তু পিসিআর মেশিনের সাহায্যেও সংখ্যা বৃদ্ধি, এইরকম রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা যায়। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে কাঙ্ক্ষিত জিন অনুপ্রবেশ করেছে কিনা সেইটি মূল্যায়ন করতে হয়। মূল্যায়নটি কিভাবে করে, ধরো যে এই কাঙ্ক্ষিত ডিএনএটি ছিল ইনসুলিন, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ ইনসুলিন জিন বহন করছে। এখন মিডিয়ামের মধ্যে যখন এই ব্যাকটেরিয়া জন্মাবে তখন সে কি করবে, তার অভ্যন্তরে ইনসুলিন সংযুক্ত রিকম্বিনেন্ট ডিএনএ থাকলে সে মাধ্যমে ইনসুলিন সিক্রেশন করবে, এবং তা থেকেই বোঝা যাবে যে ইনসুলিন ব্যাকটেরিয়ার কোষে অনুপ্রবেশ করেছে। তো এতক্ষণ আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপ সেগুলি বুঝলাম। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা আবার সেই ধাপগুলি একটু দেখে নাও। প্রথম ধাপ কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। 2 বাহক ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। 3 কাঙ্ক্ষিত ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন। একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে কর্তন। বাহক ডিএনএ এর সাথে টার্গেট ডিএনএ কে জোড়া দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি। রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষকে অনুপ্রবেশ এবং বহিঃপ্রকাশ মূল্যায়ন। এই বহিঃপ্রকাশ মূল্যায়ন আবার অন্যভাবেও পিসিআর মেশিনের সাহায্যে করা যায় এবং জেনেটিক প্রোবের মাধ্যমেও করা যায়। এখন যদি মনে করো যে আমরা উন্নত জাতের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ তৈরি করতে হবে, তখন বিজ্ঞানীরা কি করেন, এই রিকম্বিনেন্ট ডিএনএ কে সরাসরি উদ্ভিদের কোষের ভিতরে একটি পদ্ধতি আছে জিন গান। আরো অনেক পদ্ধতি আছে, একটি পদ্ধতি তোমরা জেনে রাখো জিন গান। সেই পদ্ধতির ভিতর সরাসরি
কোষের ভিতর অনুপ্রবেশ করিয়ে দেন এবং টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে এটাকে এই কোষ থেকে চারা তৈরি করেন। আবার যে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া তৈরি হলো, সেই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াকে টিস্যু কালচারের ক্যালাসের সাথে কাল্টিভেশন করেও জিন স্থানান্তর করা যায়। যেভাবেই জিন স্থানান্তরিত হোক না কেন, যে উদ্ভিদ এ থেকে তৈরি হবে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে উন্নত জাতের উদ্ভিদ তৈরি করা হয় তাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে তোমরা আরেকটি নতুন শব্দ শিখলে, টার্ম শিখলে, সেটি হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। এটি মনে রাখবে এবং লিখে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদেরকে জীব প্রযুক্তি কি, জীব প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র, তারপর রেস্ট্রিকশন এনজাইম নিয়ে বিভিন্ন কথা বলেছি, প্লাজমিড নিয়ে, প্লাজমিড কি, প্লাজমিডের বৈশিষ্ট্য, তারপর প্লাজমিডের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ, এবং আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে ধাপগুলি নিয়ে আলোচনা করেছি। এইবার তোমরা একটি বাড়ির কাজ লিখে নাও। আরডিএনএ কি, আণবিক কাঁচি বলতে কি বোঝায়, উদ্দীপকে ক্ষয়ের বৈশিষ্ট্যগুলি লিখো এবং বায়োটেকনোলজিতে কয়ের ভূমিকা অপরিসীম তা বুঝিয়ে লিখো। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাড়িতে নিরাপদে থাকবে। তোমাদের সবার জন্য আমার শুভ কামনা।